বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম শেষ করেছে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে থাকা গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম শেষ করেছে। তবে গভীর নিম্নচাপের কারণে আজও সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে বলে আশা করছে আবহাওয়া অফিস। নিম্নচাপের কারণে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে আগামীকালকে সারা দেশে বৃষ্টির ইয়েটা থাকবে এবং আগামীকালকের পরে ৩১ থেকে বৃষ্টিপাতের প্রবণতা আমার ওয়েস্টার্ন সাইড থেকে কমে আসবে অনেকটা, তবে ইস্টার্ন সাইডে বৃষ্টি বা রিভার্সনের প্রবণতাটা অব্যাহত থাকবে। সমুদ্র বন্দরগুলোর জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত কিন্তু জারি রেখেছি এবং এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু উপকূলীয় যে আমাদের জেলাগুলো আছে, উপকূলীয় জেলাগুলো কিন্তু ১ থেকে ৩ ফুট জোয়ারে প্লাবিত হওয়ার সম্ভাবনা কথা বলছি আমরা। এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে ডুবে গেছে উপকূলের নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে নদ নদীর পানি বেড়ে বহু এলাকা। তাৎক্ষণিকভাবে ২ থেকে ৩ ফুট পানিতে ডুবে গেছে সুন্দরবন। বন্ধ রাখা হয়েছে উপকূলীয় জেলাগুলোর নৌ যোগাযোগ। অন্যদিকে কক্সবাজারে পানিতে ডুবে মারা গেছে একজন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা উপকূল কিছুটা বিক্ষুব্ধ। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। এরই মধ্যে ভেসে গেছে সৈকতের বেশিরভাগ অবকাঠামো। পটুয়াখালী কলাপাড়ায় বিভিন্ন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে নিচু এলাকা, পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। মাছের ঘের, পুকুর, মুসুরি সবকিছু তলিয়ে মানুষ সর্বস্ব হয়ে গেছে। বাড়িঘর সব তলাই গেছে, রান্না বান্না কিছু করতে পারে না। নিম্নচাপের প্রভাবে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকাও এখন প্লাবিত। জোয়ারের পানিতে তলিয়ে গেছে সুন্দরবনের বন বিভাগের বিভিন্ন টহল ফাঁড়ি, অফিস এবং ব্যারাক। বন্যপ্রাণী যেমন এখন ক্ষয়ক্ষতি তেমন টের পাইনি, তেমনিভাবে আমাদের যে ক্যাপ্টিভ সুন্দরবনের করমজলে যেটা আছে, এখানে যে ক্যাপ্টিভ বন্যপ্রাণীগুলো আছে, এগুলোর এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। আশা করি এগুলো সবই সুস্থ থাকবে। অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে মংলার নিচু এলাকা, বিশেষ করে পশুর ও মংলা নদীর পাড়ের জয়মনি, চিলা, কলাতলা ও বুড়িরডাঙ্গা এলাকার নিচু এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গেছে। আমাদের বেরিবেত আছে, বেরিবেতের বাইরকুলে যে অবদার বাইরকুলে মনে করছে ঘর বাড়ি সব তলাই গেছে। বাড়িঘর তলাই যেতে আছে, বালি গাছ দিতে সব জায়গায় আমাকে তলান্যা, হাট পাতা যেমনিতে আছে সব এখন বর্তমানে তলান্যা। অবিরাম বৃষ্টিতে তলিয়ে গেছে পটুয়াখালী পৌর শহরের অধিকাংশ রাস্তাঘাট। এখন দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য আমাদের খুব ভোগান্তি হচ্ছে। পানি, ময়লা পানি পাড়ে যাওয়া হচ্ছে। পানি আর পানি, মানে বৃষ্টিতে পানি জমে গেছে, নদীর পানি ওঠে। বরগুনায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পায়রা, বলেশ্বর এবং বিষখালী নদীর পানি। এতে তলিয়ে গেছে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল। একের পর এক বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে কক্সবাজার সৈকতের ঝাবন ও বালুভর্তি জিউব্যাগে। জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে মহেশখালী নিম্নাঞ্চলের 10 গ্রাম। পানিতে ডুবে দানুমিয়া নামে 42 বছরের এক ব্যক্তি মারা গেছেন। লঘুচাপের প্রভাবে নোয়াখালীতেও বৃষ্টি হচ্ছে। ঝোড়ো বাতাস ও সাগর উত্তাল থাকায় হাতিয়ার সঙ্গে সারা দেশে নৌযোগাযোগ বন্ধ রয়েছে। নিঝুম দ্বীপের নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। আব্দুল আল মামুন, ৭১। আজকের আবহাওয়ার খবর জানবো আমরা। আমাদের সাথে মোংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, উপকূলে এখন আবহাওয়া কেমন, নিচু এলাকাগুলোর কি অবস্থা জানাবেন এবং সেখানকার দুর্ভোগের কথা জানাবেন? আজকে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু গতকালকে এবং গত রাত্রে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সুন্দরবন এবং সুন্দরবন উপকূল এলাকায়। এলাকায় নিচু যে সমস্ত এলাকা রয়েছে সে সমস্ত এলাকায় কিন্তু গতকালকে দিনের যে জোয়ার হয়েছিল তখন কিন্তু জোয়ারের পানিতে প্লাবিত হয়েছিল, আবার জোয়ারের বাটিতে কিন্তু সে পানি নেমে গিয়েছে। এরপরে কিন্তু রাত্রে জোয়ারেও কিন্তু পানি হয়েছে, তবে ক্ষতির যে পরিমাণ সেটি কিন্তু খুব তেমন একটা না, কারণ জোয়ারের পানি ওঠার সাথে সাথে কিন্তু নদী পাড়ে যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রামের থেকে কিন্তু পানি নেমে গিয়েছে। এছাড়া সুন্দরবনে কিন্তু আপনার 2 থেকে 2.5 ফুট পানি হয়েছে। সেখানে কিন্তু যে বন্য প্রাণী ছিল তাদেরও তেমন ক্ষয়ক্ষতি হয়নি,
আর যে বিষয়টি মোংলা বন্দরের যে কার্যক্রম সেটি কিন্তু স্বাভাবিক গতিতে স্বাভাবিকভাবেই চলেছে। তবে যখন ভারী বৃষ্টিপাত হয়েছে তখন যে সারের জাহাজ বা খোলা যে জাহাজগুলো থাকে সেই জাহাজের কাজ কিছুটা বিঘ্নিত হয়েছে। আর আজকের আবহাওয়া যদি বলি, আমি সকাল থেকেই কিন্তু বৃষ্টি নেই, একদম মেঘলা আকাশ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন নদীতে এই মুহূর্তে কিন্তু ভাটি। তো আজকে আমি নদী পাড়ের যারা রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা কিন্তু আমাকে জানিয়েছে যে আজকে দুপুরের জোয়ারেও কিন্তু পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে আরো 2-1 দিন কিন্তু বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মংলা সহ সুন্দরবন উপকূলে। আর বাগেরহাট জেলার কিন্তু বিভিন্ন এলাকায় আমি খবর নিয়েছি যে এখানকার যে মৎস্য চাষি রয়েছে তাদের কিন্তু কিছুটা ক্ষতি হয়েছে। বিশেষ করে ছোট যারা চিংড়ি ঘের রয়েছে তাদের কিন্তু ক্ষতি হয়েছে। যারা খালের পাড়ে যাদের চিংড়ি ঘের তারা কিন্তু তেমন ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ সেখানে পানি ওঠানামার ব্যবস্থা থাকে। আর ভিতরে যে সমস্ত অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনার মাধ্যমে মোংলার আবহাওয়ার খবর জেনে নিলাম। দর্শক, আমাদের সাথে মোংলা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। এদিকে টানা বৃষ্টি ও মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ারের কারণে লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চলের প্রায় 20টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া এই জোয়ারে কমলনগর ও রামগতি উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়। জোয়ারের পানিতে এসব এলাকার রাস্তাঘাট, বসতবাড়ি, ফসলি জমি ডুবে যায়। ক্ষতিগ্রস্তরা জানান, হঠাৎ করে পানি বাড়ায় অনেকের পুকুরের মাছ ভেসে গেছে। হাঁস, মুরগি ও গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা দ্রুত টেকসই ও পূর্ণাঙ্গ বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। এদিকে নদী উত্তাল হওয়ায় মেঘনা নদীর লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বুনিয়া ও চর মুনতাজের চর আন্ডায় বেড়িবাঁধের কিছু অংশ ভেঙে গেছে। এছাড়া লোকালয়ে জোয়ারে পানি ঢুকে পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। কামরুল হাসানের প্রতিবেদন। টানা বৃষ্টি এবং স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট বেশি উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে পটুয়াখালীর রাঙাবালির নিচু এলাকাগুলো। আগুনমুখা নদীর তীব্র স্রোতে মধ্য চালিতেবুনিয়া গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কোথাও উপচে কোথাও ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। এতে চালিতেবুনিয়া ইউনিয়নের প্রায় সব গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিতে আমাকে সব ঘর থর তলাইয়ে গেছে। আমরা তো এখন পানির মধ্যে কোনো রান্না বান্না কিছুই করতে নাই, এখন তো খাওয়া দাওয়া করতে। এমন বৃষ্টি হয়েছে, এমন জলে পানি উঠছে, বাড়ি ঘর তলাইয়ে গেছে। এখন আমরা রান্না বাড়ি করতে পারিনি, এই রাস্তার উপরতে খারাই গেছি, কি করবো। পানিতে পুকুর পুষ্করণী বাড়ি ঘর সবই তলাই গেছে, ঘর দুয়ার। আমাদের কোনো বেরিবাদ নাই, বেরিবাদের বাইরে পড়ছি আমরা। আমাদের বাল বাচ্চা আজকে আমরা দুপুরে খাওয়া দাওয়া খাইতে নাই, এখনো। বুড়ো গৌরাঙ্গ নদের পানিতে প্লাবিত হয়েছে চরমন্তাজ ইউনিয়নের চরান্ডা এলাকাও। পুকুর পুষ্করণী এককালে আমরা রাস্তা বেরিবাদের লগে এইবার আমরা কোনো নিরাপত্তার মধ্যে নাই। পুকুর পুষ্করণী সব ছিঁড়ে গেছে, ঘর বাড়ি সব তলাই গেছে। গেলকাইলের থেকে আজকে যে পানির প্রভাব হয়েছে অনেক দ্রুত। এই জায়গায় ঘের বাড়ি বা পুষ্করণীর মাছ সব ছিঁড়ে ভিজে সব চলে গেছে। টিকসই বেরিবাদ না থাকলে আমরা সব শেষ হয়ে গেলাম। আমরা একটু সতর্ক থাকবো রাত্রের বিষয়, যাতে আমরা নিম্নাঞ্চল যারা আছি, অবদার বাইরে যারা আছি, অবশ্যই যাতে আমরা এই দিনের বেলা থাকতে, আলো থাকতে যেন আশ্রয় কেন্দ্রে আমরা আশ্রয় নিই। উপজেলার নিচু এলাকাতে ঘের ও পুকুরের মাছ পানিতে ভেসে গিয়ে ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষিরা। ইতিমধ্যে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আমার নোট করা হয়েছে। আমরা আরো তথ্য কালেকশন করবো, তার পুরোপুরি রেজাল্ট পাওয়া যাবে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব জানান, কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা পরবর্তীতে জানা যাবে। চালিতবনিয়া ইউনিয়নের একটি বেড়িবাঁধের অংশ ভেঙে পুরো ইউনিয়নটি প্লাবিত হয়ে গেছে এবং চরমন্তাজের আন্ডাচর ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং বিভিন্ন ইউনিয়নে বেড়িবাঁধের বাইরের সাইডে নিচু জায়গা প্লাবিত হয়ে পুকুর এবং ঘেরের মাছ পানির সাথে বের হয়ে গেছে। প্লাবিত এলাকার বাসিন্দারা জানান, এখন থেকে প্রত্যেক জোয়ারে নতুন ক্ষতির সংখ্যায় আছেন তারা। কামরুল হাসান, ৭১, রাঙাবালি, পটুয়াখালী। রাঙামাটির আজকের অবস্থা জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, এখন আবহাওয়া কেমন দেখছেন? নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা এবং বেড়িবাঁধের কি অবস্থা জানাবেন? কাজুরি এখনো বাতাস বইছে এবং বৃষ্টি হচ্ছে। নদ নদী এবং সাগর উত্তাল রয়েছে।
আমি যদি ক্যামেরা পার্সনের মাধ্যমে আপনাকে দেখাই, আপনি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু নদ নদী উত্তাল রয়েছে এবং সাগরের পরিস্থিতিও ঠিক একই রকম। এবং গতকাল থেকে জোয়ারের পানি বেড়ে দিনে এবং রাতে অস্বাভাবিক জোয়ারে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। অন্তত 10টি এলাকা নিচু প্লাবিত হয়েছে, এমন কোনো এলাকা নেই রাঙ্গাবালির নিম্নাঞ্চল যেটি প্লাবিত হয়নি। এবং সেই সঙ্গে বলতে চাই যে রাঙ্গাবালির বিচ্ছিন্ন যে এলাকা চালিতা বুনিয়ার মধ্য চালিতা বুনিয়া এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের কিছু অংশ অনেক আগ থেকেই ভাঙা ছিল, নতুন করে আবারও গতকালকে জোয়ারের তোড়ে ভেঙে সেই এলাকা প্লাবিত হয়েছে। সেই সঙ্গে চালিতা বুনিয়া ইউনিয়নের প্রায় প্রত্যেকটি এলাকাই প্লাবিত হয়েছে এই ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে এবং নতুন করে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে। এবং চরমন্তাজ ইউনিয়নের চরান্ডা বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ সেখানে অনেক আগ থেকেই ভাঙা ছিল, গতকালকে জোয়ারের তোড়ে আবারও সেখানকার বেড়িবাঁধ নতুন করে ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে সেই এলাকাও প্লাবিত হয়েছে। এবং কাজুরি আপনাকে যে তথ্যটি যুক্ত করতে চাই, এই যে জোয়ারের তোড়ে অস্বাভাবিক পানি বেড়ে নিচু এলাকা সহ যে নতুন করে যেসব এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছিল, এ কারণে মানুষের দুর্ভোগের কোনো শেষ ছিল না। সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়ে আমরা গতকালকে সে চিত্র দেখানোর চেষ্টা করেছি। সীমাহীন দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কেটেছে এবং রাত কেটেছে। আমরা সকালে যে এলাকাগুলোতে ঘুরেছি আমরা দেখতে পেয়েছি যে এখনো মানুষজন অরক্ষিত অবস্থায় রয়েছে। আজকে সকাল 10টার দিকে জোয়ার শুরু হবে, তখন আবার নতুন করে দুর্ভোগ বাড়তে পারে বলে শঙ্কা করছেন সে এলাকার মানুষজন। এবং সেই সঙ্গে আপনাকে বলে রাখি, যেসব এলাকায় জোয়ারে পানি ঢুকেছে সেসব এলাকার ঘের এবং পুকুরের মাছ কিন্তু অধিকাংশ এলাকার পানিতে ভেসে গেছে, যার কারণে মৎস্য চাষিরা কিন্তু ক্ষতির মুখে পড়েছেন। এবং মৎস্য বিভাগের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা খোঁজ খবর নিচ্ছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন, তারপর বিস্তারিত পরিসংখ্যান তারা জানাতে পারবেন। তবে আবহাওয়ার যদি আপনাকে তথ্য জানাই, আবহাওয়া অফিস বলছে যে এই যে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছিল এটি উপকূল অতিক্রম সম্পন্ন করেছে এবং এটি বর্তমানে স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। পায়রা সমুদ্র বন্দরে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সেটি এখনো বলবৎ রয়েছে। এই ছিল আসলে রাঙ্গাবালির সার্বিক পরিস্থিতি নিয়ে সর্বশেষ। কামরুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, রাঙ্গামালির আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। এবার ঈদ উল ফিতরে টানা 10 দিনের লম্বা ছুটি, ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তির হওয়ার প্রত্যাশা থাকলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অনেক জায়গায় উন্নয়ন কাজ ও অব্যবস্থাপনা ভোগান্তির কারণ হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট ব্যক্তিদের। বিশেষ করে ঈদের আগের 2 দিন যানবাহনের চাপ বেড়ে যায়, তখন ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকলে পাশাপাশি মহাসড়কে অবৈধ গরুর হাট যানজটের তীব্রতা বাড়াতে পারে। হাবিবুর রহমানের প্রতিবেদন। টানা 10 দিনের ছুটি, ঘরমুখী মানুষের স্বস্তির যাত্রার প্রত্যাশা থাকলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনাট টোল প্লাজা পর্যন্ত মোট 21 কিলোমিটার সড়ক, মৌচাক বাসস্ট্যান্ড, 10তলা, চিটাগাং রোডের শিমরাইল মোড়, কাঁচপুর বাসস্ট্যান্ড, মদনপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় যানবাহন চালক ও যাত্রীদের যানজটের ভোগান্তিতে পড়তে হতে পারে। 37টি জেলার প্রবেশদ্বার নারায়ণগঞ্জের কাঁচপুর। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের 90% ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর নির্ভরশীল। সড়কটি দিয়ে দৈনিক অন্তত 30,000 যানবাহন চলাচল করে, আর ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ বেড়ে যায়। সড়ক ব্যবহারকারীরা বলছেন, মহাসড়কে যত্রতত্র গাড়ি পার্কিং, যাত্রী ওঠানামা করানো এবং 2 পাশে অবৈধ স্থাপনার কারণে যানজট হচ্ছে। ঈদের আগে মহাসড়কের পাশে গরুর হাট, পশু ওঠানো নামানো বাড়াবে ভোগান্তি। যদি যানজট লাগে তো যাত্রীও ঘন্টায় ঘন্টায় বসে থাকে, একটা ফেরেশানি করেন। যারা কাউন্টার টিকিট বেচে তারাও ফেরেশানিতে ভোগে। মানুষের যাতায়াতের জন্য সর্বাত্মক সুবিধা আমরা দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যানজটের বিষয়টা একটু যদি প্রশাসনিক দিক থেকে তারা যদি একটু ট্যাকেল দেয় তাহলে এটা কোনো সমস্যা না। ঢাকা সিলেট মহাসড়কে 6 লেনের কাজ চলতেছে খুবই ধীরগতিতে, এই কাজের কোনো অগ্রগতি নাই, এতে অল টাইম যানজট লেগেই যাচ্ছে। যে রাস্তার যেই আপনার চলমান কাজ, এই কাজ যাতে আপনার দ্রুত গতিতে চলে আর আমরা যাতে যথাসময়ে বাসায় গিয়ে ঈদ করতে পারি। পুলিশ সুপার জানান, ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি এড়াতে অতিরিক্ত ফোর্স ইতিমধ্যে মোতায়েন হয়েছে, বাড়ানো হয়েছে টহল টিম। রাস্তায় কোনো গরুর হাট বসে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, এজন্য আমরা যথারীতি জেলা প্রশাসনের সঙ্গে বসে আমরা ডিসিশন নিয়েছি কোনো হাটই রাস্তার উপরে বসবে না। জেলা প্রশাসক জানান, মহাসড়কের পাশে কোনো প্রকার গরুর হাট বসানোর অনুমতি দেওয়া হয়নি।
যদি কেউ আইন ভাঙে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে ট্রাক যে হাটে আসবে তার কাছে সেই হাটের নাম্বার থাকবে, সেই হাটের অ্যাড্রেস থাকবে। সুতরাং ওই ট্রাককে যদি অন্য কোনো হাটে থামানো হয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সূত্রে জানা যায়, ঈদযাত্রা উপলক্ষে এরই মধ্যে মেঘনা টোল প্লাজায় 12টি বুথ বসানো হয়েছে। হাসান আহমেদ, ৭১। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আরো খবর জানাতে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, সড়কে ভোগান্তি কমাতে কি ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলছে প্রশাসন এবং যে নজরদারির কথা বলা হচ্ছে তা ঠিকঠাক মতো পালন করা হচ্ছে কিনা? কাজরি প্রতিনিয়ত ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেটের যে মহাসড়ক আছে, যেটা নারায়ণগঞ্জ হয়ে যেতে হয়, ঢাকা বাংলাদেশের পূর্বাঞ্চলের প্রায় 33টি জেলা সাধারণত এই শহরের উপর দিয়ে যাচ্ছে, মহাসড়ক ধরে যাচ্ছে। এখন প্রতিবারই আসলে ঈদের সময় একটা ভোগান্তির তৈরি হয়, তবে শুধুমাত্র আমরা গেল রোজার ঈদে আমরা একটু ব্যতিক্রম দেখতে পেয়েছিলাম, তখন আসলে তেমন একটা ভোগান্তি হয়নি। কিন্তু এবার আশঙ্কা করছেন যে ঢাকা সিলেট যে মহাসড়ক আছে সেখানে যে উন্নয়ন কাজ চলছে, 6 লেনের উন্নয়ন কাজ, সেই কাজটা অত্যন্ত ধীর গতিতে চলছে। তাতে করে এমনিতেই ঢাকা কাঁচপুর থেকে গাউসিয়া পর্যন্ত প্যাকড একটা জ্যাম লেগে থাকে প্রায় 10-12টা পয়েন্টে। আর কাঁচপুর থেকে মেঘনা পর্যন্ত 19 কিলোমিটার রাস্তায় প্রায় 20টির মতো পয়েন্ট আছে যেখানে আসলে সচরাচর জ্যাম লেগে থাকে। তাই এদের মধ্যে কিন্তু বাড়তি যোগ হয়েছে গরু পশুর যে গাড়ি আছে, এবং মহাসড়ক সংলগ্ন আশেপাশে কিন্তু বেশ কিছু গরুর বাজার বসে, যেখানে গরু উঠা নামানো থেকে শুরু করে গরু ক্রয় বিক্রয় থেকে শুরু করে সামগ্রিক কারণে একটা জ্যামের একটা পরিমাণটা বেড়ে যেতে পারে। তো এই যে পরিস্থিতির মধ্যে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যারা কর্তৃপক্ষ আছে তারা বলেছেন যে তারা এই ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছেন, জেলা প্রশাসন যথেষ্ট সচেতন রয়েছে, পুলিশ যে অতিরিক্ত টিম গঠন করেছে তারা অলরেডি তাদের টিম কাজ করছে মাঠের মধ্যে, এবং সাদা পোশাকে এবার অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে, পাশাপাশি আনসার থাকবে যাতে করে জনগণের ভোগান্তি না হয়। তবে ভোগান্তি কমাতে সব ধরনের ব্যবস্থাই রাখছে প্রশাসন। হাবিব, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমানের দেয়া সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে ব্যর্থ হলে দলকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনে অংশ নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গণতন্ত্র ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের বিকল্প নেই। খুলনা জেলা ও মহানগর বিএনপির যৌথ আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন দলের মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। অ্যাক্টিং চেয়ারপারসন এই স্পষ্ট করে একটা বার্তা দিয়ে দিয়েছে, রাষ্ট্রের, সরকারের এবং বিএনপি দেশের মানুষের জন্য, সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো। রংপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাঁচ ভাঙচুর, একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বৃহস্পতিবার রাত 9টার দিকে রংপুর নগরীর সেনপাড়া স্কাই ভিউ বাসভবনে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 16 তারিখে আবু সাইদ মারা যাওয়ার পরপরই আমরা জাতীয় পার্টি মিছিল, ব্যানার নিয়ে মিছিল, মিটিং সব করছি, আমরা সংহতি প্রকাশ করছি, আমরা খাবার দিছি, আমরা পানি দিছি। আমরা আমাদের 2টা লোক মারা গেছে, আমাদের 114 জন লোক আসামি, তারপরে যদি বলে যে হ্যাঁ দোষর, তাহলে দোষর। যখন হামলা করেছে তার দরজা জানলার গ্লাসগুলো ভাঙছে, ককটেল বিস্ফোরণ করেছে। তারপর অনেকে বলেছে যে আমি যেটা দেখিনি, অনেকে বলেছে ফাঁকা গুলি করেছে। তারা সম্পূর্ণ নাটক, তারা নিজেরাই এটা সাজিয়ে রংপুরের ছাত্র জনতার উপরে এটা দোষ চাপিয়ে দিয়েছে। রাজনীতিভাবে তারা নিষিদ্ধ হোক, জাতীয় পার্টি কোনো অস্তিত্ব রাখতে চায় না রংপুরবাসী চাচ্ছে না, তাকে বয়কট করছে সবাই। গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও পলাশবাড়ী পৌরসভার সাবেক মেয়র
গোলাম সারওয়ার বিপ্লবের বিরুদ্ধে ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন, সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পলাশবাড়ী চৌমাথা মোড়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়। গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে সংগঠনের সভাপতি মুশফিকুর রহমান রিপনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল আলা মওদুদ, পৌর বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্টের দোসর বিপ্লব পলাশবাড়ির শ্রমিক জনতাকে ব্যবহার করে নিজের আখের গুছিয়েছেন। সমাবেশে বিপ্লবকে পলাশবাড়িতে অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি তার সব ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। দর্শক, দেশকে এই পর্যায়ে জেনে নেব বাজারের খবর। ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে উত্তাপ ছড়াচ্ছে মশলার দর। প্রতি কেজি এলাচ মানবেঁধে বিক্রি হচ্ছে প্রায় ৫,০০০ থেকে ৬,০০০ টাকায়। গেল মাসের তুলনায় কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে জিরার দাম। ঈদ উপলক্ষে এ দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বিক্রেতারা। তবে বাজারে স্বস্তি ছড়াচ্ছে চাল, সবজি ও ব্রয়লার মুরগির দাম। বাজারে আর খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। বাজারে এলাচ ছাড়ার অন্যান্য মশলার দাম কেমন দেখছেন এবং বাজার মনিটরিং ব্যবস্থা নিয়ে কি বলছেন ক্রেতারা? প্রথম আপনাকে বাজার মনিটরিং এর বিষয়টা বলি। আমরা দেখেছি যে রমজান মাসে যখন বাজার একটু অস্থির হয়েছিল, তখন ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেভাবে বাজার মনিটরিং করা হয়েছে, তো এই সময় এসে তার পরবর্তী সময় কিন্তু আসলে ওভাবে বাজার মনিটরিং এর কোনো ব্যবস্থা আমরা কিন্তু আসলে লক্ষ্য করিনি। আমরা এর মধ্যে কোরবান চলে এসেছে, আর বেশি দিন নেই। তো এই সময়ের মধ্যে আসলে মশলার যে বাজারে যে তদারকির বিষয়টা আগে, সেই বিষয়ে তদারকি আমরা মনিটরিং কিন্তু কোনো সংস্থার পক্ষ থেকে হয়েছে এমনটা আসলে দেখিনি। তো যার ফলে এখানে বাজারের যে দাম সেটি আসলে গত বছরের তুলনায় অতটা বাড়েনি। যেমন গত বছর যেই ভাবে দাম বেড়ে গিয়েছিল, তো সেই তুলনায় এবার কিছুটা কম। বিশেষ করে এলাচির কথা যদি বলি, গত বছর প্রায় যে এলাচি প্রায় ১৫০০ টাকা বেড়ে গেছে। তো এই সময়ে কিন্তু আমরা দেখছি যে সময়ে যে প্রায় মাঝখানে প্রায় ৫,৫০০ টাকা পর্যন্ত এলাচের দাম উঠে গিয়েছিল। তো সেই এলাচের দাম এখন একটু কমেছে, সেটি ৩০০-৪০০ টাকা কমে এখন বিক্রি হচ্ছে ৫,০০০ থেকে ৫,২০০ টাকা। এই দামে আসলে এলাচটা বিক্রি হচ্ছে। আর অন্যান্য যে মশলাগুলো আছে, বিশেষ করে দারুচিনি, গোলমরিচ, সেগুলো কিন্তু খুব একটা আসলে বাড়েনি। এবং এখানে যারা বিক্রেতা তারা বলছেন যে এই সময়ে এসে বিক্রিটা আসলে কমে যাওয়াতে তারা আসলে মশলার দামটা আসলে তেমন বাড়ছে না, এবং এই সময় চাহিদাটা আসলে কম। আপনি জানেন যে মাঝখানে মানুষের অর্থনৈতিক অবস্থার কারণে এখন যে কোরবানের যে বিষয়, সেই কোরবানে যেহেতু মানুষ এখন অনেক আশঙ্কা করছেন যে আসলে গতবারের তুলনায় আবার একটু কোরবানির সংখ্যাটা কমে যাবে। তো যার কারণে মশলা কেনার যে চাহিদা সেটিও আসলে একটু কমেছে, এবং এর মধ্যে দামও কিছুটা বেড়েছে। ফলে গতবারে যেভাবে বেড়ে গিয়েছিল সেই দামের মতো কিন্তু এখন বাড়েনি। এই সপ্তাহে আমরা দেখছি দারুচিনি বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা, গোলমরিচ ১২০০ থেকে ১৩০০ টাকা, ধনিয়া ১৯০ টাকা, জিরা ৭০০ টাকা। এইটা হচ্ছে খুচরা বাজারের দাম। এবং গত বছর যেমন বেড়েছিল এই বছরটা তেমন আসলে ওইভাবে বাড়ছে না। দর্শক, আমাদের সাথে চট্টগ্রামের বাজার দর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। আমরা এবার একটু গরুর বাজারের পশুর হাটের খবর জানতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী এনামুল হক। এনামুল, জানাবেন যে গরুর হাট এবং খামারে গরু কেনাবেচা কতটা জমে উঠেছে, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? কাজেরই মূলত হচ্ছে হাটে সেই বেচা বিক্রিটা অনেকটা কম থাকলেও বৈরী আবহাওয়ার কারণে হাটে কিন্তু ক্রেতারা যাচ্ছে না। সবাই কিন্তু আগ্রহ প্রকাশ করছে খামারগুলোতে। এবং আমি যেখানে আছি সেই আমার পেছনে যে কোরবানির জন্য যেটি আছে সেটা হচ্ছে এই খামারের সবচেয়ে গরুর নামটিও হচ্ছে বস, এবং গরুটিও হচ্ছে বস। ৮ লক্ষ টাকা দাম চাচ্ছেন সেই জায়গায়। তার পেছনের সবচেয়ে যে বড় গরুটি সেই ৯০০ গ্রাম, কিন্তু সেটি বিক্রি হয়েছে গতকালকে ৫ লক্ষ টাকায়, কিন্তু সেই গরুটি কিন্তু বিক্রি হয়েছেন। এই খামারে প্রায় ৫২টি গরু আছে। ৫২টি গরুর মধ্যে অনেকগুলো গরুই কিন্তু বিক্রি হয়ে গেছেন, কারণ ক্রেতারা কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে খামারগুলোতে কিন্তু ঝুঁকছেন। কারণ একদিকে হচ্ছে কাদা,
বৃষ্টি এবং গরুকে দেখার যে পরিবেশটা, পরিবেশের কারণে কিন্তু খামারে কিন্তু তারা তাকে আনছেন। এবং আমার পেছনের যে গরুটির নাম হচ্ছে পুতুল এবং গরুটি বিক্রি হয়েছে 2,60,000 টাকায়। তা আমরা যদি কথা বলি, এই যে কতগুলো গরু এখানে আছে এবং কি কি দামে বিক্রি হচ্ছে বা। জি, আমাদের খামারে মোট গরু আছে 52টা। এর মধ্যে বেশ কিছু গরু বিক্রি হয়ে গেছে। আমাদের বড় গরুগুলাই বেশিরভাগ বিক্রি হয়ে গেছে। এখন ছোট গরুগুলা, মাঝারি গরুগুলা রয়ে গেছে খামারে। কেমন লাভ হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। বৃষ্টিটা না হলে আরেকটু ভালো হতো, কাজুরি মূলত হচ্ছে কুমিল্লায় 23,500 চাহিদা যত রয়েছে তার চেয়ে কিন্তু 13,500 কিন্তু গবাদি পশু কিন্তু কুমিল্লা উদ্দিত রয়েছে। সেই আঙ্গিকে যেই 1.5 লক্ষ গরু এবং পুরো জেলায় প্রায় 3.5 লক্ষ গরু চাহিদা থাকলে চাহিদার চেয়ে কিন্তু 23,500 গরু কিন্তু উদ্দিত রয়েছে। তবে বৈরী আবহাওয়া এবং পরিবেশগত দিক দিয়ে। এনামুল, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এনামুল হক। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।